আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি আতিকুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের শিরোনাম। বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ, মমতার পদত্যাগ দাবি বিজেপির। ষোলো দেশে ছড়িয়েছে এমপক্স, সবচেয়ে বেশি সংক্রমণ আফ্রিকায়। প্রধান শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত আয়োজন। নারী ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আজও অব্যাহত বিক্ষোভ। হত্যার বিচার চেয়ে কলকাতায় বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। চাঞ্চল্যকর এই হত্যায় আঁচ করিয়েছে কেন্দ্রীয় সরকার পর্যন্ত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। বলেন, আরজি কর হাসপাতালের ঘটনায় মমতা আইনের শাসন ধ্বংস করছেন। ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, হত্যার শিকার চিকিৎসককে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরজি কর হাসপাতালের আশপাশের এলাকায় জমায়েত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ, আফগানিস্তান কিংবা নেপাল, যুগে যুগে বিভিন্ন দেশের ক্ষমতাচ্যুত নেতাদের ঠাঁই হয়েছে ভারতে, যাদের অনেকেই সংঘাত শেষে ফিরে গেলেও স্থায়ীভাবে ভারতের আশ্রয়ে রয়েছেন বেশ কয়েকজন। আশ্বাস চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ছাত্র জনতা আন্দোলনের জেরে ক্ষমতাই শুধু নয়, দেশও ছাড়তে হয় শেখ হাসিনাকে। আশ্রয় নেন ভারতে, সেখানেই থাকবেন কিনা যাবেন অন্য কোথাও তা চূড়ান্ত হয়নি। এবারই প্রথম নয়, এর আগেও ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। 1975 সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর 6 বছর ছিলেন কংগ্রেস নেতা প্রণব মুখার্জির তত্ত্বাবধানে। এ সময় আরও এক বাংলাদেশিকে আশ্রয় দিয়েছিল ভারত। বর্ধমানে একটি সেফ হাউসে বহু বছর থাকতে হয় বঙ্গবীর কাদের সিদ্দিকীকে। 1971 সালে তাজউদ্দিন আহমেদ সহ একাধিক আওয়ামী নেতাদের আশ্রয় দিয়েছিল ভারত। তবে শুধু বাংলাদেশিরাই নয়, ক্ষমতাচ্যুত বিদেশি নেতাদের আশ্রয় দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে ভারতে। অনেকেই পরবর্তীতে নিজ দেশে ফিরলেও বেশ কয়েকজনের চূড়ান্ত ঠাঁই হয়েছে ভারত। 1950 সালে সংঘাত চলছিল নেপালে। সে সময় রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ ও তার পরিবারের কয়েক সদস্য আশ্রয় নেন কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসে। পরবর্তীতে জওহরলাল নেহরুর নির্দেশে দুটি ভারতীয় বিমানে করে তাদের নিয়ে আসা হয় দিল্লিতে। যদিও পরের বছরই মধ্যস্থতা করেন রাজা ত্রিভুবন, ফিরে আসেন নিজ দেশে। 1959 সালে 23 বছর বয়সে তিব্বত থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন ধর্মীয় নেতা দালাই লামা। তিব্বতে চীনের সেনা মোতায়েনের পর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি। সে সময় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাকে আমন্ত্রণ জানান ভারতে। সেই থেকে পরবর্তী 65 বছর হিমাচলি ঠাঁই এই নেতা ও হাজারো তিব্বতী অনুসারী। 1992 সালে মুজাহিদিনরা আফগানিস্তানের কাবুল নিজেদের দখলে নেয়। সে সময় ভারতের রাজনৈতিক আশ্রয় চান তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ। সেই আবেদনে সাড়াও দেয় ভারত, কিন্তু বিমানবন্দরে তালিবানরা আটকে দেয় তাকে। ফলে গোপনে স্ত্রী ও সন্তানদের পাঠিয়ে দেন ভারতে। সেই থেকে দিল্লিতেই বাস করছেন সাবেক আফগান ফার্স্ট লেডি ও নাজিবুল্লাহর 3 মেয়ে। 2008 সালে প্রেসিডেন্ট মামুনের 30 বছরের শাসনামলের অবসান ঘটিয়ে মালদ্বীপের মসনদে বসেন মোহাম্মদ নাশিদ। তবে 4 বছরের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন তিনি। 2013 সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তার বিরুদ্ধে। সে সময় প্রাণ বাঁচাতে মালেতে ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন নাশিদ। সে সময় তাকেও ভারতে নিয়ে যান মনমোহন সিং সরকার। যদিও রাজনৈতিক সমঝোতায় পরবর্তীতে ফের মালদ্বীপে ফিরে যান তিনি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমবারে চার্জশিট জমা দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বারাসত আদালতে চার্জশিট দিয়েছে সিআইডি। হত্যার 87 দিনের মাথায় দেয়া 1200 পৃষ্ঠার এই চার্জশিটে জিহাদ হাওলাদার এবং সিয়ামের নাম রয়েছে বলে জানা যায়। আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম গেল মে মাসে দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান। নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। সেই ফ্ল্যাট ও একটি খাল থেকে আনোয়ারুল আজিমের দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। চলতি বছর বিশ্বে মাথাচাড়া দিয়েছে মাঙ্কিপক্স বা এমপক্স। এরই মধ্যে ছড়িয়েছে বিশ্বের 16টি দেশে, যার 13টি আফ্রিকার।
ইউরোপ ও এশিয়াতেও মিলেছে এমপক্স আক্রান্ত রোগী। বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের নতুন আতঙ্ক এমপক্স বা মাঙ্কিপক্স। আফ্রিকা মহাদেশ থেকে শুরু, যা ছড়িয়েছে ইউরোপ ও এশিয়াতেও। সুইডেন, পাকিস্তানের পর ফিলিপাইনেও একজনের শরীরে পাওয়া গেছে এমপক্স ভাইরাসে আক্রান্ত রোগী। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত শুধু কঙ্গোতে এমপক্সে আক্রান্ত হয়ে প্রাণ গেছে 548 জনের। আফ্রিকার অন্তত 13 দেশে ছড়িয়েছে এমপক্সের নতুন ধরন ক্লেইড 1B। জরুরি অবস্থা জারি করেছে আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ঘোষণা করেছে জনস্বাস্থ্য জরুরি অবস্থা। সংস্থাটির জরুরি স্বাস্থ্য সতর্ক বার্তায় বলা হয়, মাঙ্কিপক্সের উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লুয়ের মতো। আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে এমনকি শ্বাস প্রশ্বাস থেকেও অন্যরা সংক্রমিত হতে পারেন। এছাড়া এমপক্স আক্রান্ত বন্যপ্রাণী শিকার করা, চামড়া তোলা ও মাংস কাটা হলেও সংক্রমণের ঝুঁকি থাকে। এমপক্স ভাইরাস আগে থেকেই পৃথিবীতে ছিল, সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে। 1958 সালে বানরের দেহে এই ভাইরাস প্রথম শনাক্ত হওয়ায় নামকরণ হয় মাঙ্কিপক্স, যাকে সংক্ষেপে বলা হয় এমপক্স। রাখি জেসমিন, চ্যানেল 24। রাশিয়ায় প্রায় 2 সপ্তাহ ধরে শক্ত অবস্থানে ইউক্রেন। কুর্স্ক অঞ্চলে আরও একটি সেতু বিধ্বস্তের দাবি দেশটির। নিয়ন্ত্রণে নিয়েছে অঞ্চলটির 1100 কিলোমিটারের বেশি এলাকা। এদিকে বেলারুশ সীমান্তেও লক্ষাধিক সেনা জড়ো করেছে কিয়েভ। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ক্রমেই অবস্থান শক্তিশালী করছে ইউক্রেনীয় সেনারা। সামরিক অবকাঠামো লক্ষ্য করে চলছে বিমান হামলা। এরই মধ্যে অঞ্চলটিতে 1100 কিলোমিটারের বেশি নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন সেনারা। নতুন করে ধ্বংস করে দেয়া হয়েছে কুরস্কের সেইম নদীর একটি সেতু। স্থানীয় সময় রোববার সেতুটিতে বিস্ফোরণের ভিডিও প্রকাশ করে ইউক্রেন। দেশটির বিমান বাহিনীর দাবি, সেইম নদীর ওপর মূলত 3টি সেতু দিয়ে অস্ত্র সরবরাহ করত রাশিয়া, যা 2টি ধসে পড়েছে কিয়েভের সাম্প্রতিক অভিযানে। এর আগে গ্লুব্ব শহরে বিকল করে দেয়া হয় আরও একটি সেতু। В Курській області операція триває саме так, як ми і розраховували. কুরস্ক অঞ্চলে ক্রমেই অগ্রসরের খবর পাচ্ছি। পরিকল্পনা মতোই আমাদের সেনারা এগোচ্ছে। রুশ জিম্মি দশা থেকে জনগণ ও আমাদের সেনাদের মুক্তির খুব কাছাকাছি আমরা। Якби наша далекобійність була достатньою. রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রুশ বাহিনীর বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি HIMARS ব্যবহার করছে কিয়েভ। সেই সাথে অস্বীকার করেছে তৃতীয় পক্ষের মাধ্যমে যুদ্ধ বন্ধের আলোচনার কথাও। ইউক্রেনে পাল্টা হামলা অব্যাহত রেখেছে মস্কো। এদিকে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ সীমান্তেও লক্ষাধিক সেনা জড়ো করেছে ইউক্রেন। পাল্টা পদক্ষেপ হিসেবে সীমান্তে সেনা মোতায়েন করেছে বেলারুশও। বেলারুশ সীমান্তে সেনা মোতায়েন করে আগ্রাসী মনোভাবের প্রকাশ ঘটিয়েছে ইউক্রেন। পাল্টা প্রতিরোধ করতে সামরিক শক্তি নিয়ে আমরাও প্রস্তুত। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দখল করে ইউক্রেনের প্রায় 18% ভূখণ্ড। এমন পরিস্থিতিতে গেল 6 আগস্ট রুশ সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করে ইউক্রেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডের বাইরে প্রথম কোনো সামরিক অভিযান। মিলা খন্দকার, চ্যানেল 24। ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণে রাখার শর্তে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার দেয়া প্রস্তাবটি নাকচ করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানায়, যুদ্ধবিরতি কার্যকরে একমাত্র বাধা নেতানিয়াহু। তার কারণে ফিলিস্তিনের পাশাপাশি জিম্মিরাও হামলার শিকার হচ্ছেন। এদিকে গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে 25 ফিলিস্তিনির। হামলা হয়েছে দেইর আল বালা ও নুসৈরাত শিবিরে। হামলার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপে চাপা পড়েছেন 10,000-এর বেশি ফিলিস্তিনি। বিভিন্ন দেশের কর ব্যবস্থার পরিবর্তনে আতঙ্কে ব্যবসায়ীরা, তাই দেশ পরিবর্তন করছেন ধনী সম্প্রদায়। নিরাপদ বিনিয়োগের জন্য বেছে নিচ্ছেন কম কর রয়েছে এমন সব দেশ। বিশ্বজুড়ে আর্থিক খাতের নানা সূচকে চলছে তোলপাড়। কখনো সুদের হার, আবার কখনো উচ্চ কর হার নিয়ে চাপের মুখে ব্যবসায়ীরা। এরই মধ্যে উন্নত বেশ কয়েকটি দেশ কর ব্যবস্থায় পরিবর্তন ও নতুন কর আরোপের পথ তৈরি করলে শুরু হয় এক প্রকার অস্থিরতা।
আর এতেই ব্যবসার জন্য দেশ পরিবর্তন করতে শুরু করেছে ধনী শ্রেণী। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের তথ্য মতে নতুন ঠিকানা হিসেবে ধনীদের প্রথম পছন্দ সংযুক্ত আরব আমিরাত, যেখানে নেই কোনো আয়কর। কর হার বেশ উচ্চ হওয়া সত্ত্বেও নিরাপত্তা, শিক্ষার মান, ব্যবসায় পরিবেশের জন্য এই তালিকায় প্রথম দিকে রয়েছে কানাডা এবং অস্ট্রেলিয়া। বিশ্বব্যাপী কমছে ব্যাংকিং তথ্যের গোপনীয়তা এবং বেড়েছে তথ্য বিনিময় ব্যবস্থার সক্ষমতা। এমন অবস্থা যুক্তরাজ্যে প্রায় 200 বছর ধরে প্রচলিত কর ব্যবস্থার সংশোধনের সিদ্ধান্ত, যার ফলে দেশটিতে বাড়বে কর হার। অন্যদিকে বাজেট ঘাটতি কমাতে ধনীদের আয় কর হার বাড়ানোর পথে হাঁটছে আরেক ইউরোপীয় দেশ ফ্রান্স। ধনীদের আবাসস্থলের তালিকায় এছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, গ্রিস, পর্তুগাল এবং জাপানের নাম। নুসরাত মৌমি, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্যতিক্রমী একটি বোটানিক্যাল গার্ডেন। শিশুতোষ উপন্যাস অ্যালিসন ইন ওয়ান্ডারল্যান্ডের আদলে গড়ে তোলা হয়েছে বাগানটি। দেখতে ভিড় করছেন বিনোদন প্রেমীরা। বোটানিক্যাল গার্ডেনে ঢুকতেই স্বাগত জানাচ্ছে বিশাল আকৃতির এক খরগোশ। এলিসন ইন ওয়ান্ডারল্যান্ড রূপকথার উপন্যাসের আদলে তৈরি এই বাগানে রয়েছে বিশেষ একটি ঘড়ি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাগানটিতে রয়েছে বিশাল দাবা খেলার বোর্ডও। বিচিত্র ফুল, ফল ও ভেষজ উদ্ভিদে বাড়িয়েছে শোভা। দেখা মিলছে শীতাতপ নিয়ন্ত্রিত প্রাসাদেরও। চা পিপাসু দর্শনার্থীদের জন্য আছে নীল রঙের চা। বাচ্চা থেকে বয়স্ক সব বয়সীরা আসছেন বাগানের সৌন্দর্য দেখতে। এখানে রূপকথার গল্পের সাথে মিল খুঁজছে বাস্তব চিত্রের। ছোটবেলায় অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড গল্প আমার প্রিয় ছিল। বইয়ে যা পড়েছি সেসব বাস্তবে দেখছি। এটি সত্যিই অসাধারণ। আমার বয়স 93 বছর হয়েছে, আর কয়দিন বাঁচবো জানি না। তাই একসময় যা গল্পে পড়েছি সেসব রূপকথা চিত্রগুলো নিজ চোখে দেখতে এসেছি। এসব দেখে আমি রোমাঞ্চিত, বাচ্চারাও বেশ উপভোগ করছে। 1865 সালে এলিস নামের এক কিশোরীকে কেন্দ্র করে প্রকাশিত হয় শিশুতোষ উপন্যাস এলিস ইন ওয়ান্ডারল্যান্ড। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ডন লুইস ক্যারলের লেখা উপন্যাসের গল্পে দেখা যায় এলিস একটি খরগোশের গর্তে পড়ে যায়। সেখান থেকেই এক কাল্পনিক এক জগতে প্রবেশ হয় এলিসের। এই গল্পেরই বাস্তব চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে নিউ ইয়র্কের বোটানিক্যাল গার্ডেনটিতে। মাসুম রাব্বি, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজনে এতটুকুই। সপ্তাহে প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে এক সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে।